নানা দেশে নানা রকম চর্চা চলছে, সব জায়গায় যে খুব বড় আকারে এই পদ্ধতিগতভাবে স্বেচ্ছাচারিতা বন্ধ করা গেছে তা নয়, তবে যতটুকু অর্জন আছে বাংলাদেশে তার ধারে কাছেও যাওয়া হয়। বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কিংবা মায়ের গোষ্ঠীর মধ্যে কোথায় আসলে বিরোধী দল পাওয়া যায়? রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে, কেবল 15 বছরে নয়, তার আগেও চলেছে। 15 বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল, এটাও কিন্তু ঠিক নয়। আবু সাইদ থেকে মুগ্ধ, ফায়াজ, জুলফিকার শাকিল, মুগ্ধ কিংবা অসংখ্য নাম, হাজারো প্রাণ তাদের আত্মাহুতি দিয়েছেন। ছাত্র, শ্রমিক, জনতা, এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে অভ্যুত্থান সফল করেছি সেটা প্রথম পর্ব। একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু যে আলোচনাটা এখানে হয়েছে যে এরকম আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম নয়। 1971 সালে যে আত্মত্যাগের উপর দিয়ে একটা রাষ্ট্রপত্তন করা হয়েছিল, তারপরেও কি আমরা আমাদের আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছি? এই প্রশ্নটা বারে বারে থাকে। একটা রাষ্ট্রপত্তন হলো, নতুন রাষ্ট্র বাংলাদেশ এত রক্তের উপর দাঁড়ালো। রাষ্ট্র 10ই এপ্রিল যুদ্ধের ঘোষণার মধ্যে পরিষ্কার করলো এই রাষ্ট্র কি হবে, তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সেই রকম একটা ঘোষণা দিয়ে একটা রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র যারা গণহত্যা করে তার বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু একটা ছোট আকারের পাকিস্তান বানিয়েছে। যদি রাষ্ট্র ক্ষমতার চরিত্রের দিক থেকে দেখেন, তাহলে ওই একই চরিত্রটা বহাল রাখা হয়েছে। একটা সংবিধান করা হয়েছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে নিয়ে আসা হয়েছে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন, তাকে ন্যূনতম কোনোভাবে জবাবদিহিতা করতে হয় না। কেউ তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। এই যে এখন পর্যন্ত যে সংবিধানটা আছে, সে অনুযায়ী প্রধান উপদেষ্টাও কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় নেই। সংবিধান অনুসারে তিনি হয়তো এই গণ অভ্যুত্থানের সরকার বলে তিনি বলছেন যে তারা জবাবদিহিতা করবেন, আপনারা মন খুলে সমালোচনা করেন। এই সরকার হয়তো জনগণের কাছে জবাবদিহিতা করবে, সেটা এই সরকারের আলাদা চরিত্র হতে পারে। কিন্তু সাংবিধানিকভাবে যদি দেখেন, এই সংবিধানের প্রধানমন্ত্রী যিনি আছেন, মূল ক্ষমতা যার হাতে, তার অধীনে সমস্ত কিছু। আমরা বহু বক্তৃতায় বহুজনে বলেছি, উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এমনভাবে সাংবিধানিকভাবে যে ক্ষমতা দেওয়া হয়েছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সাংবিধানিক সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম, মতাদর্শের দিক থেকে, জীবন চর্চার দিক থেকে, ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে, কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে, তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে। তো গণতন্ত্রের এই যে জায়গা, যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা, ক্ষমতার বাইরে যারা, তাদের অধিকার কি, মর্যাদা কি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা, সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা। এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ, সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায়। এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের, আইন বিভাগের পার্থক্য থাকে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওইটা স্বেচ্ছাচারীতন্ত্রে পরিণত হবে। আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড় করান, কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে এবং বৈষম্য এমন ভাবে যাবে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না,
তখন ওই বড় লোকেরা আরো বড় লোক হইতে চাইবে এবং তারা পুরো রাষ্ট্র শক্তিটা দখল করবে। ক্ষমতার প্রতি অলি গলি ফাঁক ফোকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণের দিকে যাবে। নানা দেশে নানা রকম চর্চা চলছে। সব জায়গায় যে খুব বড় আকারে এই পদ্ধতিগতভাবে স্বেচ্ছাচারিতা বন্ধ করা গেছে তা নয়, তবে যতটুকু অর্জন আছে বাংলাদেশে তার ধারে কাছেও যাওয়া হয়। গণতান্ত্রিক ব্যবস্থার পদ্ধতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ যিনি হন, সরকার গঠন করেন, যারা অন্য সংখ্যালঘিষ্ঠ কিংবা বিরোধীতে থাকেন তাদের কি অধিকার এবং মর্যাদা, এইটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ শুরু থেকে দেখে আসছে বিরোধী দল হওয়া মানে হয় আপনি জেলে থাকবেন, না হয় আপনি গুম হয়ে যাবেন, না হয় ক্রস ফায়ার হবেন, না হয় আপনার বিরুদ্ধে মামলা দেবে এবং আপনি আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে থাকবেন। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমস্ত সামাজিক জায়গা সংকুচিত হতে থাকবে। এবং গত 15 বছরে এটা কি রূপ লাভ করেছে যে একটা চাকুরি যে কে পাবে তার ঠিকুজি বের করা হচ্ছে। বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কিংবা মায়ের গোষ্ঠীর মধ্যে কোথায় আসলে বিরোধী দল পাওয়া যায়? এই জায়গাগুলো বাংলাদেশে এটা তার উত্তুঙ্গ পরিস্থিতিটা তৈরি করেছে। তো পদ্ধতিগতভাবে এখানে আমাদের ওই জায়গাটা তৈরি করার কথা ছিল যেখানে বিরোধী দল কিংবা যারা সংখ্যালঘিষ্ঠ যে কোনো অর্থেই, রাজনৈতিক অর্থে কেবল নয়, কোনো পরিচয়ের অর্থে হোক, মতাদর্শের অর্থে হোক, জীবন চর্চার অর্থে হোক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম, মতাদর্শের দিক থেকে, জীবন চর্চার দিক থেকে, ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে। তো গণতন্ত্রের এই যে জায়গা, যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা, ক্ষমতার বাইরে যারা, তাদের অধিকার কি, মর্যাদা কি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা, সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা। রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে, কেবল 15 বছরে নয়, তার আগেও চলেছে। 15 বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয়। ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল। 72 সাল থেকে এখানে সমস্যা ছিল। প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন কায়েম হয়েছে। এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্য সমস্যার সমাধান হিসাবে। এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। এগুলি সবই আমাদের ইতিহাসের অংশ, ভুলে গেলে চলবে না। কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে, ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেখানে জবাবদিহিতা থাকবে, দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার, এই জায়গাটা বন্ধ হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করব, ওইটাই সমস্যার সমাধান করবে।